আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব থেকে আমরা আলোচনা করব ক্যালোরিমিতি নিয়ে। ক্যালোরিমিতিটা কি জিনিস? প্রথমে আমরা জানি তাপ। তাপ তো জানি, তাপ এক প্রকার শক্তি। তাপ তাপের একক হলো জুল, অর্থাৎ এমকেএস পদ্ধতিতে তাপের একক হলো জুল। কিন্তু এর পূর্বে তাপের একটি একক ব্যবহার করা হয়েছিল কেলভিন। তাপের একক ব্যবহার করা হয়েছে কেলভিন। আমরা জুল এবং ক্যালভিনের মধ্যে সম্পর্ক দেখেছি। 1 ক্যালভিন সমান হলো 4.2 জুল। এটা আমরা তাপ এবং তাপমাত্রা পার্টে আলোচনা করেছি। আজকে মূল আলোচনাটা থাকছে ক্যালোরিমিতি নিয়ে। পদার্থবিজ্ঞানের যে শাখায় বা বিজ্ঞানের যে শাখায় তাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিতি। আজকে আমরা এই ক্যালোরিমিতির মূল থিমটা কিভাবে কাজ করে বা ক্যালোরিমিতিটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আলোচনা করছি ক্যালোরিমিতি নিয়ে। আমরা এক্ষেত্রে একটা শীতল বস্তু এবং উত্তপ্ত বস্তু চিন্তা করব। তাপের অন্য কোনো ওয়ে যেন তাপ অপচয় না হয় সেটা আমরা খেয়াল করব। অর্থাৎ উত্তপ্ত বস্তু এবং শীতল বস্তু ছাড়া অন্য কোনো বস্তু এখানে আমরা কাউন্ট করব না। অন্য কোনো পরিবেশ বা অন্য কোনো বস্তু তাপ গ্রহণ করতে পারবে না বা বর্জনও করতে পারবে না। তো এখন যদি দুইটা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হয় তাহলে উত্তপ্ত বস্তুর তাপমাত্রা যতটুকু হারাবে, দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে আনা হয় তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। অর্থাৎ উত্তপ্ত বস্তু যতটুকু তাপ হারাবে, শীতল বস্তু ঠিক ততটুক তাপ গ্রহণ করবে। যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে তাপমাত্রা সমান না হয় ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত বস্তু তাপ হারাবে এবং শীতল বস্তু ততক্ষণ পর্যন্ত তাপ গ্রহণ করবে। ফাইনালি আমরা এটা বলতে পারি যে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী গৃহীত তাপ বর্জিত তাপ সমান হবে। গৃহীত তাপ ইকুয়াল হবে বর্জিত তাপ। অর্থাৎ বর্জিত তাপ, উত্তপ্ত বস্তু ততক্ষণ পর্যন্ত তাপ হারাবে, যতটুক তাপ হারাবে ঠিক ততটুক পরিমাণে তাপ শীতল বস্তু গ্রহণ করবে। অন্য কোনো ওয়ে যদি নষ্ট না হয়, তাপের কারণে যদি নষ্ট না হয়। এবারে আমরা এই ক্যালোরিমিতি থেকে ম্যাথ করার জন্য আমাদের কিছু স্টেপ মনে রাখা দরকার। কিছু স্টেপ মনে রাখলে আমরা এখান থেকে ভালোভাবে ম্যাথ সমাধান করতে পারবো। আমরা যে পরিমাণ তাপ বলতে পারি বা যে তাপমাত্রার পরিবর্তন করে না, তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে। সুপ্ত তাপ। এখানে বরফ গলন সুপ্ত তাপ আছে, এবারে বাষ্পীভবন সুপ্ত তাপ আছে। অর্থাৎ আমরা দেখব যে সম্পূর্ণ পরিমাণ বরফ না গলা পর্যন্ত তাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন ঘটবে না, কিন্তু সকল বরফ গলবে, এটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। এবারে সকল তরল পদার্থ জলীয় বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এই দুইটা ক্ষেত্রে আমরা সুপ্ত তাপটা দেখি। এবারে আমরা বলতে পারি যে গলনের সুপ্ত তাপ। আমরা দুই ক্ষেত্রে সুপ্ত তাপ দেখি। গলনের সুপ্ত তাপটা কি? গলনের সুপ্ত তাপ হচ্ছে যে পরিমাণ তাপ পুরো কঠিন পদার্থকে তরলে রূপান্তর করে। যে পরিমাণ তাপ পুরো কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত করে, যে পরিমাণ তাপ বলতে পারি, যে পরিমাণ তাপ সম্পূর্ণ কঠিন পদার্থকে তরলে পরিণত করে তাকে গলনের সুপ্ত তাপ বলা হয়।
তাকে গলনের সুপ্ত তাপ, গলনের সুপ্ত তাপ, সুপ্ত তাপ বলে। যেমন বরফ গলনের সুপ্ত তাপ ফ্রিজিং, যেটা এলএফ বলা হয়, এটা 3,34,000, 3,34,000 জুল পার কেজি, জুল পার কেজি। এবারে আমরা যদি বলি গলনের সুপ্ত তাপ বললাম, এবারে যদি আমরা বাষ্পীভবনের সুপ্ত তাপ বলি, বাষ্পীভবনের সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ, সুপ্ত তাপ যে পরিমাণ তাপ সম্পূর্ণ পরিমাণে তরল পদার্থকে জলীয় পদার্থে বা জলীয় বাষ্পে পরিণত করে, যে পরিমাণ তাপ, এটা আমরা বলতে পারি যে পরিমাণ তাপ, যে পরিমাণ তাপ সম্পূর্ণ তরল পদার্থকে গ্যাসীয় অবস্থায় পরিণত করে। তরল পদার্থকে গ্যাসীয় অবস্থা অথবা জলীয় বাষ্পে, গ্যাসীয় অবস্থা অথবা জলীয় বাষ্পে পরিণত করে, জলীয় বাষ্পে পরিণত করে তাকে বাষ্পীভবন সুপ্ত তাপ বলে, বাষ্পীভবন সুপ্ত তাপ বলে। যেমন এটাকে আমরা ভেপোরাইজেশন আমরা বলে থাকি। আচ্ছা, এটাকে ফ্রিজ বলি আর এটাকে ভেপোরাইজেশন মানে এলভি বলতে পারি। ভেপোরাইজেশন মানে এটা হলো বাষ্পীভবন, জাস্ট এটাকে বাষ্পীভবনের সুপ্ত তাপকে এলভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন তরলের বাষ্পীভবনের সুপ্ত তাপটা বলছি, এটা হলো 22,68,000 জুল পার কেজি, জুল পার কেজি। এখন এখান থেকে ম্যাথ করার জন্য বা পারার জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, যে বিভিন্ন ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ এই স্টেপগুলো যদি অনুসরণ করি বা ফলো করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা ম্যাথ ইজিলি করতে পারবো। আমরা চিত্রে তাপ এবং অবস্থার পরিবর্তন, এই দিকটা হবে অবস্থা, মানে আমরা তরল পদার্থ, মানে আমরা জাস্ট বরফ, পানি এবং জলীয় বাষ্প, অর্থাৎ এটাকে এমন একটা কথা বলতে পারি যেটা হলো বাষ্পীভবন রেখা বলতে পারি। অবস্থার পরিবর্তনটির দিকে অবস্থা, আর এইদিকে আমরা প্রকাশ করব তাপমাত্রাটা, তাপ, এদিকে আমরা তাপ প্রয়োগ অবস্থা, মানে আমরা ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করব তাপ এবং এক্স অক্ষ বরাবর অবস্থা পরিবর্তন করব। আমরা ধরে নিলাম -5°C তাপমাত্রায় কঠিন পদার্থ, অর্থাৎ কঠিন বরফ রয়েছে। বরফের আপেক্ষিক তাপ মনে রাখতে হবে, আপেক্ষিক তাপ হলো 2100 জুল পার কেজি পার কেলভিন, অর্থাৎ বরফের আপেক্ষিক তাপ, যেটাকে আমরা এস দ্বারা, আপেক্ষিক তাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আমরা তাপ এবং তাপমাত্রা, তাপ ধারণ ক্ষমতায়ও এটা বলছি, তাপমাত্রায় তাপ ধারণ ক্ষমতা এই পার্টটা আমরা বলছি, অর্থাৎ আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে বরফের আপেক্ষিক তাপ হলো 2100 জুল পার কেজি পার কেলভিন। এবারে জাস্ট এইখানে এটা হলো বরফ গলনের সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপকে জাস্ট এল এফ দ্বারা প্রকাশ করা হয়। 3,34,000, 3,34,000 জুল পার কেজি, জুল পার কেজি, জুল পার কেজি। এবং জাস্ট এই স্টেজটা এটা হলো, অর্থাৎ আমি বরফকে যখন তাপ দিব, তাপ দিতে দিতে যখন 0°C তাপমাত্রায় নিয়ে আসব, তখন এই কঠিন বরফ এখান থেকে কিন্তু গলতে শুরু করবে। সম্পূর্ণ পরিমাণে বরফ না গলা পর্যন্ত যে সুপ্ত তাপটা কাজ করবে সেটা হলো গলনের সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ বলতে পারি, যেটা হলো 3,34,000 জুল পার কেজি। এখন এই জায়গাটায়, অর্থাৎ 0 থেকে শুরু করে 100° আগ পর্যন্ত যেই তাপমাত্রাটা কাজ করবে সেটা হলো
আপেক্ষিক সুপ্ত তাপ, এটা এটা হলো তরল পদার্থের আপেক্ষিক তাপ। তরল পদার্থের আপেক্ষিক তাপ এটাকে জাস্ট আপেক্ষিক তাপকে কিন্তু এস দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো বরফের আপেক্ষিক তাপ, এটা হলো তরলের আপেক্ষিক তাপ। অর্থাৎ গলিত পানি, বরফ গলিত পানিও যদি বলে তাহলে আমরা এই একই জিনিসটা ইউজ করব। এটা হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। এবারে এইখানে একটা সুপ্ত তাপ কাজ করে, যতক্ষণ পর্যন্ত সকল পানি জলীয় বাষ্পে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অবস্থাটার কোনো আর চেঞ্জ হয় না। তো এটা যেটা ইউজ করা হয় এটা হলো 22,68,000, 22,68,000 জুল পার কেজি। আমরা যদি এই জাস্ট এই স্টেপগুলো মনে রাখতে পারি তাহলে এখান থেকে আসলে যে কোনো ম্যাথ আমরা সলভ করতে পারবো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার 1 লিটার পানিতে 100 গ্রাম ওজনের 1 টুকরা বরফ চূড়ান্ত তাপমাত্রা কত হবে? চূড়ান্ত তাপমাত্রা কত? চূড়ান্ত তাপমাত্রা কত? এখানে আমরা জাস্ট এরকম একটু চিন্তা করতে পারি। এখানে আমাদের একটা বিকার আছে, এটা ধরে নিলাম এখানে একটা বিকার, এবং এইখানে আমার বরফ আছে, বরফ আমরা বরফ রাখলাম, বরফ। আর এখানে আমার উত্তপ্ত পানি আছে, পানি। এখানে 0 ডিগ্রি না, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানিতে 100 গ্রাম ওজনের 1 টুকরা বরফ ছেড়ে দেওয়া হলো। মানে 1 টুকরা বরফ যেহেতু বলছে, এটা কঠিন বরফ, ছেড়ে দেওয়া হলো। চূড়ান্ত তাপমাত্রা। এখন আমরা দেখব এই এখানে এখানে একটা জারে, অবশ্যই জারে পানি থাকবে। আর এই দুইটা আমরা এখানে মনে করো একটা দুইটাই একটা পাত্রে রাখলাম। মানে কি, বরফও একটা পাত্রে রাখবো এবং পানিও একটা পাত্রে রাখবো, উত্তপ্ত পানিও রাখবো এবং কঠিন বরফ বা 1 টুকরা বরফ মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ রাখবো। এটা আমরা চিন্তা করতে পারি। তো আমরা তাহলে এখানে যেটা দেখব যে বরফের ক্ষেত্রে যেটা হবে, বরফের ক্ষেত্রে বরফের ক্ষেত্রে আমরা এটাকে যদি গ্রাফের মাধ্যমে দেখি, জাস্ট এরকম অবস্থায় আছে, এখানে 0 ডিগ্রি আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ থাকলে সেখানে একটা সুপ্ত তাপ থাকে, গলনের সুপ্ত তাপ। সমস্ত বরফ না গলা পর্যন্ত তাদের তাপমাত্রার কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ অবস্থার পরিবর্তন হবে। সকল বরফের বন্ধন শক্তি ভাঙবে কিন্তু তাপমাত্রা আর বাড়বে না। এবারে এখান থেকে আমরা ধরে নিলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা এখানে আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তার মানে বরফের ক্ষেত্রে এখানে এই একটা স্টেপ কাজ করবে এবং এখানে আরেকটা স্টেপ কাজ করবে। অর্থাৎ বরফের ক্ষেত্রে আমরা লিখে নেব বরফের কি কি আছে। বরফের ভর আছে, বরফের ভর 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 m1 ইকুয়াল হলো 100 গ্রাম, তার মানে 0.1 কেজি। আমরা এমকেএস পদ্ধতিতে নিয়ে নেব। এবং বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপটা হবে এলএফ হলো 3,34,000 জুল পার কেজি। এবং বরফ গলিত পানি, বরফ গলিত পানির আপেক্ষিক সুপ্ততা, পানির আপেক্ষিক তাপ বলতে পারি, আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ এটা হবে না। বরফ গলিত পানি, বরফ গলিত পানির আপেক্ষিক সুপ্ততা, পানির আপেক্ষিক তাপ বলতে পারি, আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ এটা হবে না। আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। এখন আমরা যদি উত্তপ্ত পানির ক্ষেত্রে বলি, পানি আমরা একাত্রে লিখে দেব। পানির ক্ষেত্রে কি হবে? পানির ক্ষেত্রে ভর হচ্ছে, এটাকে আমরা m2 বলি, ভর হচ্ছে 1 লিটার বা এটাকে আমরা এমকেএস পদ্ধতিতে কেজিতে নিলে ওই 1 কেজি হবে।
ছেড়ে দেওয়া হলো। আর এখানে তাপমাত্রার পার্থক্যটা যেটা হবে, তাপমাত্রার পার্থক্য দেয়া আছে 30°C। আমরা এখন এটাকে করতে পারি যে আমরা জানি গৃহীত তাপ, ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা জানি গৃহীত তাপ সমান হবে বর্জিত তাপ। গৃহীত তাপ সমান হলো বর্জিত তাপ। বরফ কিন্তু দুইটা স্টেপে গ্রহণ করবে, এইখানে একটা গ্রহণ করবে, এখানে একটা গ্রহণ করবে, অর্থাৎ এই পর্যায়ে এইখানে পানি আছে, এইখানে পানি আছে, অর্থাৎ বরফ এই বরফের জায়গায় থাকবে না, পানির জায়গায় থাকবে না, একটা মিডল লাইনে আসবে। এই মিডল লাইনে আমরা ধরে নিলাম এখানে সেটাই হলো এই, যেটার তাপমাত্রা আমরা ধরলাম টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে গৃহীত তাপের সাথে ক্ষেত্রে হবে Q1 প্লাস হলো Q2, আর বর্জিত তাপের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা Q3। Q1 হবে M1LF, মানে যেহেতু বরফ গলছে তাই বরফ গলনের ক্ষেত্রে সূত্র হলো MLF, অর্থাৎ বরফ গলনের সুপ্ত তাপ। এর ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। এবং আপেক্ষিক তাপের সূত্রটা আমরা জানি Q হবে M1S অন ডেল থিটা, আমরা এটা বলতে পারি S অন মানে জাস্ট পানির তো এসই হবে, আমরা S অন আর ইউজ করলাম না এটা। এবং এখানে এই ডেল থিটা, বরফের ক্ষেত্রে ডেল থিটা কী হবে, ডেল থিটাটা জাস্ট তাপমাত্রার পার্থক্য। ডেল থিটা হলো তাপমাত্রার পার্থক্য। বরফের ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্যটা হবে জাস্ট এখানে চূড়ান্ত তাপমাত্রাটা, এটা বড় হবে টি মাইনাস হবে 0, তার মানে এটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস। এবং যদি আমরা উত্তপ্ত পানির ক্ষেত্রে চিন্তা করি, পানির ক্ষেত্রে ডেল থিটা 2 যদি চিন্তা করি, তাহলে 30°C থেকে কিন্তু এই টি ডিগ্রি সেলসিয়াসে আসবে, বড় হবে অবশ্যই 30° বড় হবে, বড়টা থেকে ছোটোটা বাদ দিতে হবে। 30° মাইনাস হলো টি ডিগ্রি সেলসিয়াস বলবো, ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা একাত্রে বলতে পারি ডিগ্রি সেলসিয়াস, 30 মাইনাস টি। তো এখন এখানে হবে যেটা, এখানে হবে এটা M2 বলতে পারি, M2S ডেল থিটা 2, এটাকে আমরা বলি ডেল থিটা 1, এটাকে বলছি আমরা ডেল থিটা 2। এবারে আমরা এখান থেকে বের করব জাস্ট চূড়ান্ত তাপমাত্রা, টি এর মানটা বের করব। এই এম এর মান হলো 0.1, LF হলো 3,34,000, 3,34,000 প্লাস এমন এর মান কিন্তু 0.1, অর্থাৎ 1 লিটার। এক এম বরফ 0. যেহেতু 100 গ্রাম 0.1 কেজি, এবং সেই বরফই গললে পানি হবে, তাই 0.1 কেজি বরফ হবে আপেক্ষিক তাপ। এখন বরফ গলিত পানি মানে পানির আপেক্ষিক তাপ হলো 4200, এবং তাপমাত্রার পার্থক্য হলো, এটাকে আমরা বলতে পারি T-0, তার মানে এটাকে শুধু টি বলতে পারি। আর M2 কত হবে, 1 লিটার মানে 1 কেজি। এস এর মান হলো পানি, অবশ্যই ফুটন্ত পানি বা বরফ গলিত পানি, আমরা যাই ইউজ করি না কেন এটা 4200 হবে। এবং তাপমাত্রার পার্থক্য থিটা 2 হবে কত, এটা 30°C থেকে টি ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। তো আমরা এখান থেকে হিসাব করতে পারি 0.1, এটাকে যদি করি বাম পাশে আমরা পাবো 334, এটা 00 হবে। আর এখানে আমরা পাবো জাস্ট 420, যেহেতু আমরা 0.1 দিয়ে গুণ করবো, 420 মাইনাস জাস্ট 420 হবে। আর রাইট সাইডে আমরা পাবো এটাকে আমরা জাস্ট 30 দিয়ে গুণ করে দেবো। 30 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 0 হবে 3টা, 3 দ্বিগুণে 6, 3 4 12, এটা হবে। আর এখানে হবে 4200 আমরা এখন টি যুক্ত রাশিকে একদিকে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, এটা 4200 প্লাস হলো 420, আর এখানে হবে জাস্ট এখানে 1,26,000, এখান থেকে বিয়োগ করে দিব, জাস্ট 33,400, এটা বিয়োগ করে দিতে পারি। তাহলে কত হয় এটা আমরা একটু দেখি, বা এই জায়গায় বা কত হয়,
জিরো জিরো, এটা জিরো হবে, 4 2 যোগ 0 এবং 2 যোগ করলে 2 হবে, এবং এটা হবে 6 46, এটা টি। আর এখানে এখান থেকে আমরা বিয়োগ করতে পারি জাস্ট 126,000, 1,26,000 থেকে আমরা বিয়োগ করে দেব জাস্ট 33,400, 33,400। তো এখান থেকে যেটা থেকে আমরা বিয়োগ করতে পারি জাস্ট 126,000, 1,26,000 থেকে আমরা বিয়োগ করে দেব জাস্ট 33,400, 33,400। তো এখান থেকে যেটা হয় 926, এখানে হয় 92,600, 92,600। এখানে যদি আমরা, তাহলে এটা গুণ আছে, গুণ আকারে আছে, এটা ভাগ হয়ে যাবে। 92600 ভাগ করব 4620 দ্বারা। এখানটা করলেই আমরা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা পাবো। 92600কে আমরা ভাগ করব 4620 দ্বারা, 4620 দ্বারা আমরা ভাগ করব এখানে। তাহলে এটা হচ্ছে 20.04 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 20.04 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই একখণ্ড বরফকে যখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সাথে মিলাবো বা একটা পাত্রে রাখবো, তখন চূড়ান্ত তাপমাত্রা বা মিশ্রণের তাপমাত্রা হবে 20 ডিগ্রি, যেটা বরফের তাপমাত্রাও না এবং উত্তপ্ত পানির তাপমাত্রাও না। তার মানে দুইটার একটা ভিন্ন একটা তাপমাত্রা হবে, যেটাকে আমরা চূড়ান্ত তাপমাত্রা বলতে পারি।